যাই হোক, দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস ছোট, বাট এখান থেকে আসে, সেই জন্য আমরা একটু গুরুত্ব বুঝেই করছি। একদিনেই শেষ হয়ে যাবে, আজকেই শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নয়, মিনিট 30 হয়তো লাগলেই বোঝানো কমপ্লিট হয়ে যাবে। ইন্টিগ্রাল ক্যালকুলেশন মধ্যে আমরা মেনলি দেখতে গেলে 3-4টে পকেট বা 3-4টে অংশ আছে। প্রথমত আমাদের দেখবে ডেফিনাইট ইন্টিগ্রালের কিছু অংশ, গতবারেও পড়েছিল ডেফিনাইট ইন্টিগ্রেশন এন্ড সাম। লিমিট দিয়ে যে ধরনের প্রবলেম হয়, লিমিট টেন্ডস টু ইনফিনিটি 1/something 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 করে যেগুলো হয়, যেগুলো তোমরা ক্লাস 12-এ ইন্টিগ্রেশনের যেটা সংজ্ঞা থেকে করে থাকো, ডেফিনেশন ফ্রম ডেফিনেশন, সে আছে আমাদের রিডাকশন ফর্মুলা। ডেফিনাইট ইন্টিগ্রাল রয়েছে রিডাকশন ফর্মুলা, এটার বোঝানোর পিডিএফটাও দিয়ে দিতে পারি আমি। বিটা এন্ড গামা ফাংশন, অ্যাপ্লিকেশন অফ বিটা এন্ড গামা ফাংশন। আমরা কিন্তু টোটাল ফোকাসটা যেটা রেখেছি সেটা কিন্তু 9-10 এর উপরে, অর্থাৎ আমাদের ইম্প্রপার ইন্টিগ্রাল লাগবে না, আমাদের ওই কনভার্জেন্সি টেস্ট করাগুলো লাগবে না, পাওয়ার সিরিজ লাগবে না, অন্যান্য করবো না। বিটা গামা ফাংশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ, length of the plane curve, এবং রয়েছে আমাদের ডাবল ইন্টিগ্রেশন। এই কয়েকটা পদ, যার মধ্যে অনেকগুলোই তোমাদের কাছে ওয়েল নন, হয়তো দেখতে অনেকগুলো অংশ লাগছে কিন্তু কিছু নেই। ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা ক্লাস 12 থেকে করে আসছি, তো সেখানেও বিশেষ কতগুলো ইন্টিগ্রেশন তোমরা করবে। ইন্টিগ্রেশন এর সাম আমি যেটা বললাম, গতবারও একটা যেটা পড়েছে, আমি এক ধরনের প্রবলেম দেখতেও পারি এখানে। আর একটা হচ্ছে তোমরা মডিউলাস ফাংশন এবং বক্স ফাংশনের উপর দু একটা প্রবলেম, যেমন আমি এখন একটা ধরো তোমাদের প্রবলেম নিয়েই নিচ্ছি শুরুতে। আচ্ছা, ডেফিনাইট ইন্টিগ্রেশন ফ্রম ডেফিনেশন বা ইন্টিগ্রেশন সেটা কিছু equal to limit h tends to 0 h into summation of f of a plus r equal to 0 to either n or 1 to n minus 1, 0 to n minus 1 or 1 to n, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা লিখে দেব। এটাই হচ্ছে ডেফিনেশন ফ্রম সাম বা ইন্টিগ্রেশন এন্ড সাম। এরকম একটা কোশ্চেন দিলাম, the value of 0 to 2 pi sin x plus mod of sin x dx is option A 0, option B 4, option C 6, option D none। এরকম একটা প্রবলেম দিলাম। তো এখানে মডটা আছে আমাদের, সবাই জানি কিছু নেই অঙ্কটার মধ্যে। মডটা আছে সাইন এক্স এর উপর, একটা মডেল নাকি সেটাতে অনেক কিছু আলোচনা হয়, যেগুলো জানো সবাই, তবুও বারবার বলি যাতে তোমাদের মনের মধ্যে গেঁথে যায়, যে আমরা 11-12 করেছি অল সাইন ট্যান কস। তাহলে আমার 0 থেকে 2 পাই, তাহলে 0 থেকে 2 পাইকে আমি দুটো পার্টে ভাঙবো, কারণ 0 থেকে পাই এর মধ্যে আমাদের সাইনটা পজিটিভ, আর পাই থেকে 2 পাই হচ্ছে সাইনটা আমাদের নেগেটিভ। তার মানে আমরা এটাকে যদি ভেঙে নিই দুটো পার্টে ভেঙে নিলে 0 to পাই সাইন এক্স, আর মড অফ সাইন এক্সটাও সাইন এক্স হিসাবে করবো, অর্থাৎ 2 sin x dx প্লাস পাই টু 2 পাই যেটা হবে সেটা সাইন এক্স, আর মড অফ সাইন এক্সটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে মাইনাস সাইন এক্স অর্থাৎ 0 dx, অর্থাৎ এই পার্টটুকু পাবো 2 sin x dx। সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে মাইনাস 2 cos x 0 to পাই বসিয়ে দিলে পারে মাইনাস 2 into cos পাই মাইনাস cos 0। তো সেখান থেকে আমরা পেয়ে যাবো অ্যান্সার 4, কিছুই নেই প্রবলেমটা।
আর একটা যেটা বলেছিলাম আমরা যে বক্স ফাংশনের উপর একটা প্রবলেম দেখি, তোমরা এইচএস এর বইয়ে একটা দেয়া আছে এক্সাম্পলে, সম্ভবত 0 to 2 বক্স এক্স স্কয়ার ডিএক্স 2 মাইনাস রুট 2 এরকম একটা অ্যান্সার আসবে সেই প্রবলেমটা দেখো। দেখো সব সময় কোল্যাব করবে আমাদের এইচএস এর বইয়ের সাথে, অর্থাৎ 11-12 এর যে বই আছে তার সাথে আমাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্টের কোন অংশটা আমাদের ম্যাচ করছে সেই অংশটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এটা অনেক ভাইটাল ব্যাপার 9-10 সেকশন, সেটা খেয়াল করে অবশ্যই গুরুত্ব দিয়ে করবো। ধরো আমার এটা চাওয়া হলো 0 to root 2 বক্স এক্স স্কয়ার ডিএক্স, বক্স এক্স স্কয়ার ডিএক্স। তো আমরা বক্স ফাংশন সম্পর্কে জানি যে বক্স ফাংশনের ক্ষেত্রে কি জানি না, বক্স এক্স সেটা আমাদের 0 হয় whenever 0 less than equal to x less than 1, 1 whenever 1 less than equal to x less than 2, -1 whenever -1 less than equals to x less than 0। এইভাবে আমাদের চলতে থাকে, এদিকেও পাই ওদিকেও পেয়ে থাকে। তো বক্স এক্স স্কয়ার আমাদের কি হবে, বক্স এক্স স্কয়ার আমাদের মানে 0 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 1 এর জন্য, 1 এর হোল স্কয়ার অর্থাৎ 1 যখন 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 2, কারণ আমি এটাকে দুটো পার্টে ভাঙতে পারবো 0 to 1 root 2 to 1 to root, তাহলে 0 to 1 এ 0 আসবে আর 1 to root 2 তে 1 আসবে 1 dx, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে পারে √2 - 1 আসবে। তো এইভাবে আমরা বক্স ফাংশন বা মড ফাংশনের যে সমস্ত প্রবলেম আছে সেগুলো দেখতে পারি। আমি আলোচনা করব আরো এই ধরনের প্রবলেমগুলো, বিশেষ করে লিমিট দিয়ে যেটা আছে সেগুলো করবে। আচ্ছা একটা প্রবলেম দেখছি। আচ্ছা ডিফারেনশিয়াল ক্যালকুলাস তো আমরা এরপর শুরু করলাম, পুরোটাই করলাম, ইন্টিগ্রালটা আজকে করছি, শেষ হয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও করানো আছে কিনা, ভেক্টর অ্যালজেব্রা আমি কিন্তু বংশিক বই ধরে ইন্ডেক্স ধরে ধরে বলছি। আচ্ছা ভেক্টর অ্যালজেব্রা ডায়নামিক্সে বিস্তর আলোচনা হয়েছে প্রাইমারির আগে, এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, নিউমারিক্যাল এবং কি জিনিস আমি বোঝাচ্ছি বরং ডাবল করে রিডাকশন ফর্মুলা। আমাদের sin x এর ইন্টিগ্রেশন, sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন, sin কিউব x এর ইন্টিগ্রেশন পর্যন্ত আমরা খুব সহজে করি। যখন sin টু দি পাওয়ার n থাকে আমাদের কাজ কি হয় না, তার থেকে লোয়ার ডিগ্রিতে কনভার্ট করে নেওয়া। আমি একবারে পার্টিকুলার কয়েকটা প্রবলেমের মধ্যে দিয়েই আলোচনাটা রাখবো, জানো না এরকম তো কেউ নেই। প্রবলেমকে আমরা কি করি না, আমার অ্যাকচুয়ালি এখানে লিমিটটা নিতে পারি 0 to π/2, আদারওয়াইজ লিমিট ছাড়া করতে পারি। এখানে আমরা কি করি না, sin cos x dx করে দিলাম, cos x dx করে দিয়ে কি করব না, আমরা বাই পার্টস লাইক রুটস বানিয়ে চলে আসবো। একটা প্রবলেম আছে খুব সুন্দর, হ্যাঁ আমাদের ট্যান দিয়েও প্রবলেম আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার এটা আমি বাই পার্টস করে একটা সুন্দর রেজাল্ট আনতে পারি, দেখবে আমি হয়তো 0 to π/2 নিয়ে নিলাম, 0 to π/2 নিয়ে নিলাম, তাহলে আরো ভালো রেজাল্ট আসে, বা যদি নাও নেই সেক্ষেত্রেও আমাদের যে রেজাল্ট আসে সেটা আমরা নিতে পারি। আর যদি আমরা tan এর নেই এটা, তাহলে তখন tan টু দি পাওয়ার n x dx, তখন আমরা কি করি না, এটাকে আমরা ভেঙে নেই এরকম করে যে tan টু দি পাওয়ার n - 2x tan স্কয়ার x dx। এই tan স্কয়ার x কে আমরা ভেঙে দিচ্ছি ধরে এরকম ভাবে যে tan টু দি পাওয়ার n - 2x sec স্কয়ার x - 1। এবার দুটো পার্টে ভেঙে দিচ্ছি যে tan টু দি পাওয়ার n - 2x sec স্কয়ার x dx মাইনাস tan টু দি পাওয়ার n - 2x dx। ঠিক আছে, এবার দেখো মোটামুটি যে tan টু দি পাওয়ার n - x এবারে d অফ tan, আর এটা তো আমার i n মাইনাস, তাহলে এখানে -2 হবে না, তাহলে এটা কি হবে tan টু দি পাওয়ার n - 1 x বাই n - 1, আর এটা হচ্ছে i n - 2। তাহলে সেটাই যে আমাদের i পাই n ইকুয়ালস টু দিস বলে একটা কোশ্চেন হতে দিই, এটা সমান কি হচ্ছে না tan টু দি পাওয়ার n - 1। তো তোমার কোশ্চেনটা এরকম দিল যে ই পাই n ইকুয়ালস টু দিস and n - 1 into in plus n minus I n - 2 equal to k, then the value of k will be tan x tan inverse x sec inverse x 1/1 plus x square এভাবে দিলাম। কিংবা এটাকে লিমিট দিয়ে নিলাম 0 to π/4,
0 to π/4 নিলাম, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এই মানটা 1 চলে আসবে। তো n-1 ইনটু in প্লাস in-2 ওটার ভ্যালুটা চাওয়া হলো, সেক্ষেত্রে আমাদের কি হবে 1 -1 0 এইভাবে কিছু রেজাল্ট দেওয়া থাকলো, সেখান থেকে আমরা অপশন চুজ করতে পারবো। এবার এরকম একটা প্রবলেম নিলাম, ধরো x to the power n sin x 0 to π/2, খুব সুন্দর রেজাল্ট আসবে। দেখো আমরা x to the power n কে রাখলাম, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x 0 to π/2 minus n into x to the power n minus 1 minus cos x dx 0 to π/2। এখানে যখন π/2 বসাবো 0 হবে, 0 বসালেও 0 হবে, তাহলে এটা ভ্যানিশ। ওখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস n বাইরে এলো, 0 to π/2 x to the power n minus 1 into cos x dx। আরেকবার যদি আমরা বাই পার্টস করি কি পাচ্ছি দেখো, n into 1 cos x এর ইন্টিগ্রেশন sin x 0 to π/2 minus integration 0 to π/2 n minus 1 into x to the power n minus 1 n minus 2 sin x dx। এখন এই পার্টটাতে দেখো, যদি আমি π/2 বসাই, তাহলে n বাইরে ছিল, π/2 হোল টু দি পাওয়ার n minus 1 sin π/2 এর মান 1, আর এখানে আমার যদি মাইনাস এই nটা ছিল অলরেডি n into n minus 1, বাদ বাকি অংশটা পেয়ে যাচ্ছি i n minus 1। তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পেলাম। আমি ওই অংশটাকে যদি পাশে নিয়ে চলে আসি, তাহলে in plus n into n minus 1 into i n minus 2 which will be equal to n into π/2 whole to the power n minus 1। তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট এরকম দেওয়া হলো যে if in equals to 0 to π/2 x to the power n sin x dx, then in plus n into n minus 1 i n minus 2 each বলে চারখানা অপশন দিতে পারে। এইভাবে কিন্তু সেট করা যেতে পারে, সেটা কি খুব ভালো প্রবলেম। আমি আরেকটা ধরো এরকম নিলাম, ডেফিনাইট এই রিডাকশনের উপরে আরেকটা প্রবলেম দেখাচ্ছি, খুবই সহজ এবং ছোট, কিন্তু তোমরা হাত দেবে না ওকে, এই হচ্ছে ঘটনা। যে বলা হলো ইফ i m, n is equal to integration 0 to 1 t to the power m into 1 plus t এর whole to the power n dx, then i n, n is বলে চারখানা অপশন দেওয়া হলো। অপশন এ 2 to the power n by m plus 1 minus n by m plus 1 i m plus 1, n minus 1। অপশন বি 2 to the n by m plus 1 minus যা ছিল তাই দিলাম, বা এরকম দিয়ে দিলাম n by m plus 1 i m plus 1, n minus 1। অপশন সি, অপশন ডি এরকম ভাবে দিলাম, এর মধ্যে অপশন আছে আমি দিচ্ছি। তো জাস্ট আমি এটাকে যদি একবার বাই পার্টস করি, ধর আমি প্রথমে টি টু দি পাওয়ার এম আছে তাকে ইন্টিগ্রেশন করছি, তাহলে টি টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম। এবার তোমাদের মনে হতে পারে যে ওটাকে কেন করলাম, পরেরটাকে করতে পারতাম, করতে হয়তো পারতাম, কিন্তু রেজাল্ট গুলোতে নিচে আছে তাই আমরা করছি। 1 প্লাস টি এর হোল টু দি পাওয়ার, তাহলে এটা রেখে দিচ্ছি আমরা, তাহলে 0 to 1 মাইনাস, এবারে যাকে রেখেছিলাম তার ডেরিভেটিভ 0 to 1 n into 1 plus t এর হোল টু দি পাওয়ার n minus 1, আর যার ইন্টিগ্রেশন করেছিলাম তার ইন্টিগ্রেশন n plus 1 dx। তাহলে এখানে যখন মানটা বসাবো, t এর জায়গায় 1 বসাবো, 0 বসালে ভ্যানিশ করে যাবে, 1 বসালে 2 to the power n by m plus 1, আর ওখানে হচ্ছে মাইনাস n by m plus 1 কমন এলে পারে এটা হবে i m এর জায়গায় m plus 1 হয়েছে, আর n এর জায়গায় n minus 1, i m plus 1, n minus 1 এটা হবে। তাহলে আমাদের ফার্স্ট যে অপশন আছে সেটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা মোটামুটি ভাবে আমাদের যে ডেফিনাইট ইন্টিগ্রাল এবং আমাদের যে রিডাকশন ফর্মুলার উপর প্রবলেমগুলো সেগুলো আমরা এখানে করতে পারি। এবার আসছি যে বিটা গামা ফাংশনের কথা একটু বলি। এই বিটা গামা ফাংশনটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি কাজ করে যাচ্ছি ইন্টিগ্রেশনের পুরোটা যতটা করা যায়। বিটা এন্ড গামা ফাংশন, বিটা এন্ড গামা ফাংশন। তো বিটা এন্ড গামা ফাংশন কি আছে, দুটো ফাংশন, অর্থাৎ স্পেশাল টাইপ অফ আমাদের ইন্টিগ্রেশন। বিটা গামা ফাংশন আসলে কিছু না, স্পেশাল টাইপ অফ আমাদের ইন্টিগ্রেশন।
সেটা। এবং এটা হচ্ছে আমাদের গামা ফাংশন। তো এই গামা ফাংশনে কিছু প্রপার্টি আছে, যার মধ্যে যেমন গামা 1 সমান আমাদের 1 হয়, গামা n প্লাস 1 n গামা n হয়, এই রেজাল্টগুলো একটু মনে রাখতে হবে। আবার গামা n কে ভাঙলে n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1 হয়। তো সেইভাবে ভাঙতে থাকলে এটা আসলে আলটিমেটলি আমাদের ফ্যাক্টরিয়াল n এসে হাজির হয়। গামা হাফ বেশ ভাইটাল একটা রেজাল্ট, রুট পাই আছে। কিভাবে আসে আমি দেখাচ্ছি। তার আগে আরেকটা কাজ করি যে, আচ্ছা আর দুটো রেজাল্টের কথা বলে নিই এখানে গামার ক্ষেত্রে, বিটা গামার ক্ষেত্রে, যে বিটা mn সমান গামা n বাই গামা n প্লাস n, এটা আমাদের কাজে লাগে। এবং গামা m গামা 1 মাইনাস m, এটা সমান হচ্ছে পাই কোসেক m পাই, বা পাই বাই সাইন m পাই ছিল, পাই কোসেক m পাই। এই দুটো রেজাল্টও আমার কাজে লাগে। এরপর দেখো এই যে বিটা mn যেটা রয়েছে আমার, এই বিটা mn এ যদি আমি x এর জায়গায় sin স্কয়ার থিটা বসিয়ে দিই, তাহলে dx ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা d থিটা। এবং রেঞ্জটা কি হবে, x এর লিমিটটা 0 থেকে 1 ছিল, সেটা আমার হয়ে যাবে 0 থেকে পাই বাই 2। এবং এটাকে আলটিমেট ক্যালকুলেশন করলে যেটা এসে হাজির হয় 2 ইনটু sin টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা d থিটা। তাহলে এই রেজাল্টটা হচ্ছে আমার বিটা mn। বিটা mn ফাংশন কিন্তু আমাদের সিমেট্রিক। এবং এখানে একটা ম্যাটার দেখো, যদি বিটা হাফ হাফ বসাই, m এবং n এর জায়গায় হাফ বসাই, তাহলে এই পার্টটা 0 0, তার মানে আমাদের শুধু ইন্টিগ্রেশন d থিটা। তো d থিটা থেকে থিটা অর্থাৎ পাই বাই 2, তাহলে 2 ইনটু পাই বাই 2 অর্থাৎ আমরা পাই পেয়ে যাব। এবার বিটা হাফ কমা হাফ সমান পাই আমাদের দেওয়া আছে। তো বিটা হাফ কমা হাফকে আমি লিখতে পারি গামা হাফ বাই গামা হাফ প্লাস হাফ অর্থাৎ 1 সমান হচ্ছে পাই। তো এখান থেকে আমি পেয়ে যেতে পারি গামা হাফ তার হোল স্কয়ার সমান পাই, অর্থাৎ গামা হাফ সমান হচ্ছে রুট পাই। আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। এটা খুব কাজে লাগে গামা হাফটা। ধরো আমার একটা রেজাল্ট এরকম আছে, এই রেজাল্টটা তো মানে দাগি রেজাল্ট একটা, যে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx কি হয়, রুট পাই বাই 2। কিভাবে, x এর ভ্যালু হচ্ছে রুট জেড, তাহলে আমার 0 টু ইনফিনিটি ছিল e টু দি পাওয়ার মাইনাস জেড dx এর জায়গায় 1 বাই 2 রুট জেড dz। হাফটা বাইরে এলো, z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। z টু দি পাওয়ার হাফ মাইনাস 1, কারণ হাফ থেকে 1 বাদ দিলে পারে মাইনাস হাফ আসে, তাহলে হাফ ইনটু গামা হাফ। গামা হাফের মান রুট পাই, তাহলে রুট পাই বাই 2 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx সমান হচ্ছে রুট পাই বাই 2। আরেকটা ম্যাটারে ধরো এরকম দেওয়া হলো যে 0 টু পাই বাই 4, 0 টু পাই বাই 2 রুট সাইন x dx। তার মানে আমাকে কি ভাবতে হবে, বিটা গামা ফাংশনের কথাটা যদি ভাবি, আমার 0 টু পাই বাই 2 তো আছেই, sin টু দি পাওয়ার হাফ x dx আছে, তার মানে cos এর পাওয়ারটা 0। এবারে সেটা ভেবে তোমাকে বিটা mn এর যে ফর্মুলাটা লিখলাম 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস থিটা d থিটা, সেখান থেকে তোমাকে বের করতে হবে। রুট tan x দেওয়া থাকলো, একই ব্যাপার। তো এরিয়া আন্ডার দা কার্ভ, এই ব্যাপারটা কিন্তু তোমরা ক্লাস 12 এ করেছো। 2 বা 2 এর বেশি কার্ভ দেওয়া আছে, সেখানে তাদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা তোমাদেরকে বের করতে হবে। আগের বারে একটি বড় কোশ্চেন দিয়ে দিয়েছিল, বেশ রীতিমতো বড় ক্যালকুলেশন।
এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিরকম ব্যাপারটা মনে করো, এইচএস এর প্রবলেম মনে করো। y স্কয়ার ইকুয়াল টু x, x স্কয়ার ইকুয়াল টু y, এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন 1,1। আমরা এই রিজিয়নটা বের করতে চাই। তো কি করতাম, এই যে অংশটা, এই যে কার্ভটা, এই কার্ভটার জন্য এরিয়াটা বের করে নিতাম। অর্থাৎ এটা কি দিত না, এই সবটা দিত, এই সবটা 0 থেকে 1 y dx করা মানে y স্কয়ার ইকুয়াল টু x যদি হয় তাহলে সবটা দেবে। আর যদি আমরা 0 টু 1 y dx x স্কয়ার ইকুয়াল টু y করি তাহলে কোনটা দেবে না, এই অংশটা দেবে, এই অংশ। তাহলে তাদেরকে যদি সাবট্রাক্ট করে দেই, বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের যে রিকোয়ার্ড রিজন সেটা আমরা পেয়ে যাই। তো এইভাবে ছোট ছোট যে প্রবলেম গুলো এরিয়া আন্ডার দ্য কার্ভ গুলো করতে পারি আমরা। আগের বার একটা গাউস প্রবলেম, বড় প্রবলেম, যেটা এইচএস 5 নম্বরে পড়েছিল, সম্ভবত y স্কয়ার ইকুয়াল টু 6x একটা কার্ভ, মানে প্যারাবোলা, আর একটা হচ্ছে সার্কেল ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু সামথিং। ছবিটা মনে করলেও বুঝতে পেরে যাবে যে যেটার কথা বলছি। এবং এইচএস সেটা বড় বলে, বড় এরকম একটা সার্কেল রয়েছে আমাদের, এরকম একটা সার্কেল, এরকম একটা প্যারাবোলা। এই এরিয়াটা আমাদেরকে আগের বারে পরিচিত, বেশ বড়, অত বড় এমসিকিউ দেওয়া উচিত হয়নি, যাও। তো এরিয়া আন্ডার দ্য কার্ভ কিন্তু সোজা করতে পারবে তোমরা, অসুবিধা নেই। আমি দেখবো অনেক প্রবলেম। নেক্সট আসছি লেন্থ অফ প্লেন কার্ভ। এর মাধ্যমে আমরা পেরিমিটার বের করতে পারি, আর্ক লেন্থ যেমন বের করতে পারি, পেরিমিটারও বের করতে পারি। তো কোনো কার্ভের ক্ষেত্রে x ইকুয়াল টু a, y ইকুয়াল টু x ইকুয়াল টু b, এই যে আর্ক, এই যে আর্ক, এই লেন্থটা বের করার ফর্মুলা কি হয় না, যদি আমাদের y ইকুয়াল টু f অফ x কার্ভ হয়, তাহলে y ইকুয়াল টু f অফ x কার্ভের জন্য এই আর্ক লেন্থ al, আর্ক লেন্থ al, সেটা কি হয় না, ইন্টিগ্রেশন a টু b রুট ওভার 1 প্লাস dy বাই dx এর হোল স্কয়ার ইনটু dx। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কার জন্য, যদি y ইকুয়াল টু f অফ x কার্টেসিয়ান ফাংশন থাকে, ও কার্টেসিয়ান ফাংশন থাকে। আর যদি আমাদের এটা x ইকুয়াল টু f অফ y আকারে থাকে, হ্যালো, x ইকুয়াল টু f অফ y, ও আমি তো অন্য ফোনে করছি, একবার আমি করে দিচ্ছি এই ক্লাসে। তো সেটা কি হবে না, c2d রুট ওভার 1 প্লাস dx বাই dy এর হোল স্কয়ার ইনটু dy। তাহলে y ইকুয়াল টু f অফ x হলো এটা, x ইকুয়াল টু f অফ y হলো এটা। আরো আমাদের তিনটে ধরনের কার্ভের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক, একদম মাথার মধ্যে থেকে যাবে, যেমন ভাবে মনে রাখতে পেরেছি, তোমরাও শুধু চোখটা বন্ধ করলে ভাবলে হবে যে এই জায়গা থেকে এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। পোলার কার্ভ থাকতে পারে, r ইকুয়াল টু f অফ থিটা, ধরো r ইকুয়াল টু f অফ থিটা দিয়ে আছে, তাহলে f অফ থিটা মানে থিটার উপর নির্ভর করবে। তো সেখানে আমাদের আর্ক লেন্থটা কি হয় না, সেখানে আর্ক লেন্থটা হচ্ছে θ1 টু θ2 রুট ওভার r স্কয়ার, সম্ভবত আমি ভুল লিখলে বলতে, dr বাই d থিটার হোল স্কয়ার d থিটা। আবার যদি আমার প্যারামেট্রিক কার্ভ হয়, ধরো x ইকুয়াল টু সাম ফাংশন অফ t, y ইকুয়াল টু সাম ফাংশন অফ t, তাহলে সেই প্যারামেট্রিক কার্ভ তাহলে t এর উপর ডিপেন্ড করছে, তখন আমাদের আর্ক লেন্থটা কি হবে না, ইন্টিগ্রেশন t1 টু t2 রুট ওভার dx বাই dt এর হোল স্কয়ার প্লাস dy বাই dt এর হোল স্কয়ার ইনটু dt। এটা হচ্ছে আমাদের প্যারামেট্রিকের ক্ষেত্রে। এবং ফাইনালি আরো একটা আছে পিডাল কার্ভ, তোমরা খেয়াল করবে পিডাল কার্ভের জন্য আমাদের দরকার, পিডাল কার্ভ মানে r ইকুয়াল টু f অফ p বা p ইকুয়াল টু f অফ r। পিডাল কার্ভটা কিরকম নেই ভুলে গেছি, দেখে নিচ্ছি দাঁড়াও। r ইকুয়াল টু f অফ p না p ইকুয়াল টু f অফ r নেই, বলো যদি কারো মনে থাকে বলো। p ইকুয়াল টু f অফ r ই হবে, p ইকুয়াল টু f অফ r, p ইকুয়াল টু f অফ r, এবং f অফ r হওয়া মানে p ইকুয়াল টু f অফ r হওয়া মানে r এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু r1 থেকে r2
এইভাবে মনে রাখবে R1 থেকে R2 r dr বাই রুট ওভার অফ r স্কয়ার মাইনাস p স্কয়ার। দারুণ ফর্মুলা। দেখো আমি কি ফর্মুলাগুলো শুধু শুধু বললাম? নিশ্চয়ই না। তার কারণ হচ্ছে এই ফর্মুলাগুলো লাগিয়ে যেমন আমাদের প্রবলেম থাকে, তেমন কোন একটা পার্টিকুলার কার্ভের ক্ষেত্রে তোমাকে হয়তো শুধুমাত্র এই কার্ভটাই তুলে দিল যে p ইকুয়াল টু f ওভার ফর দ্য কার্ভ p ইকুয়াল টু f ওভার দ্য আর্ক লেন্থ ইজ, বলে এই অপশনটাই তুলে দিতে পারে। আর্ক লেন্থের ধরনের প্রবলেম দিয়ে দিলে একই সাথে ফর্মুলা দিয়ে ফর্মুলা না করতে পারবে। তাহলে মূল যে dy বাই dx এর হোল স্কয়ার ইনটু dx, x ইকুয়াল টু f ওভার এ থাকলে ইনটু dy হবে এবং সেক্ষেত্রে dx বাই dy হবে। প্যারামেট্রিক হলে dx বাই dt এর হোল স্কয়ার dy বাই dt এর হোল স্কয়ারের বর্গমূল dt হবে। পোলার হলে পারে আমাদের d থিটা হবে রুট ওভার r স্কয়ার প্লাস dr বাই d থিটা হোল স্কয়ার হবে। এবং আমাদের মিডল হলে পারে r1 থেকে r2 r dr বাই রুট ওভার r স্কয়ার মাইনাস p স্কয়ার হবে। এই ফর্মুলা লাগিয়ে আমরা কিন্তু করব। যেমন একটা প্রবলেম ধরো এরকম দেওয়া হলো যে আর্ক লেন্থ অফ দা কার্ভ বলে একটা কার্ভ দেওয়া হলো। আমি এটা প্রায়ই নিয়ে থাকি, আগে যখন করেছি এই প্রবলেমটাকেই নিয়ে হয়তো আমি করেছি যে r ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা sin থিটা, আর একটা হচ্ছে r ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা cos থিটা। বলা হলো থিটা ইকুয়াল টু 0 টু পাই বাই 2, এই রেঞ্জের মধ্যে আমাদের আর্ক লেন্থটা কত হবে। তো অবভিয়াসলি এটা আমাদের কি ধরনের কার্ভ? এটা কিন্তু আমাদের অবশ্যই প্যারামেট্রিক কার্ভ, নট পোলার কার্ভ। তো প্যারামেট্রিক কার্ভ হলে এখানে আমরা কি করব? আমি একটু ভুল লিখেছি, এটা x হবে এটা y হবে। তো কার্ভ হলে কি হবে? কি করব না dx বাই d থিটা বের করব এবং ওখান থেকে dy তাদের বর্গের যোগ করব এবং তার স্কয়ার রুট নেব এবং তারপর d থিটা করব, ইন্টিগ্রেশনের লিমিটটা করব 0। তাহলে কথা হচ্ছে ম্যাটার, তুমি ফর্মুলা জানলে অবভিয়াসলি পেরে যাবে, আর না জানলে করা পেয়ে গেল আমাদের আর্টটা। এবার আমরা লাস্ট পার্টে চলে আসছি, লাস্ট পার্ট 9 10 সেকশনে চলে। আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে a টু b f of s dx যখন করতাম, সেটা কি হতো না y ইকুয়াল টু f x ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু b এর এরিয়াটা বের করতে পারতাম। ঠিক একই ভাবে ডবল ইন্টিগ্রেশনে x এবং y দুজনেরই রেঞ্জ দিতে হবে। ইন্টিগ্রেশন a টু b, ইন্টিগ্রেশন c টু d, অর্থাৎ এটা হয়তো x এটা হয়তো y এর রেঞ্জ। সাথে কি হবে কমা y, অসুবিধা কিছু নেই। কারণ এটার এক্সিস্টেন্স থাকলে পারে তুমি আগে x এর সাপেক্ষে করো কিংবা আগে y এর সাপেক্ষে করো, দুটোই সেম হবে, dx dy করি আর dy dx করি। এবার এখানে বলে রাখি যে আমাদের এই যে আমাদের ডাবল ইন্টিগ্রেশনের কথা বলছি, তাহলে এরিয়াটা আমাদের কি হচ্ছে, x এর একটা রেঞ্জ থাকছে y এর একটা রেঞ্জ থাকছে, সেই রেঞ্জের মধ্যে আমাদের ওই কার্ভটা ওই ফাংশনের জন্য রেঞ্জ, অর্থাৎ x এর ভ্যালু হয়তো দেখা গেল x ইকুয়াল টু a x ইকুয়াল টু b, y এর ভ্যালু y ইকুয়াল টু c y ইকুয়াল টু d। তার মানে এই রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা আমাদের দেওয়া হয়েছে। সেটা সার্কুলার, সেটা আমাদের প্যারাবোলিক হতে পারে, মানে পাথটা যেমন হবে এখানে হয়তো রেক্টাঙ্গুলার বেশ। যেমন ধরো আমার কোন জায়গায় এরকম, আর আরেকটা জিনিস বলি যে ইন্টিগ্রেশনে যখন লিমিট কনস্ট্যান্ট থাকছে তখন নো ম্যাটার যে কাকে আগে কাকে পরে করবে, কোনো ব্যাপার নয়। এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে কাকে আগে ইন্টিগ্রেশন করবে সেটা নিয়ে কোনো ম্যাটার নয়। বাট যখন তোমার ইন্টিগ্রেশনের লিমিটের মধ্যে ভেরিয়েবল থাকবে তখন কিন্তু সেটা ম্যাটার করে। ধরো কোথাও আছে ইন্টিগ্রেশন 0 টু 1, ইন্টিগ্রেশন 0 টু রুট x, তার মানে এটা x এর লিমিট, এটা হচ্ছে y এর লিমিট, f of x, y dx dy। তাহলে এক্ষেত্রে অবশ্যই তোমার যেটা দেখার দরকার রিজিয়নটা একটু খেয়াল করে দেখো যে আমার x ইকুয়াল টু 0 মানে y অ্যাক্সিস, x ইকুয়াল টু 1 মানে এটা, y ইকুয়াল টু 0 মানে x অ্যাক্সিস, এবং y ইকুয়াল টু রুট x, y ইকুয়াল টু রুট x মানে হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x, তার মানে এটা প্যারাবোলা আছে। আমাদের কি হবে না রিজিয়ন অফ ইন্টিগ্রেশন আমরা পেয়ে যাচ্ছি, এবং সেক্ষেত্রে
আমরা যখন লিমিটটা নিচ্ছি y এর লিমিটটা y ইকুয়াল টু 0 টু √x, y ইকুয়াল টু 0 টু √x, মানে এই প্যারালাল লাইনটার নাম y, তো y ইকুয়াল টু 0 টু √x, তার মানে আমাকে y এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেশনটা করতে হবে, তারপর x এর রেসপেক্টে। কারণ y এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করলে পারে যে রেজাল্টটা পাবো সেখানে x দিয়ে পাবো, এবং তাকে ফাইনালি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে x এর লিমিটটা কনস্ট্যান্ট আছে, আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা করে নিতে পারি। যেমন ধরো এরকম একটা প্রবলেম আমাদের দেওয়া আছে, রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 দুটোর জন্য রয়েছে। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, বা আমি হয়তো এরকম বলে দিলাম যে ডাবল ইন্টিগ্রেশন ওভার r sin of x plus y dx dy, sin of x plus y dx dy, রিজিয়ন অফ ইন্টিগ্রেশন বলে দিলে হয়তো x এর ভ্যালুটা 0 থেকে পাই বাই 2, y এর ভ্যালুটা 0 থেকে পাই বাই 2। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin of x plus y dx dy। তো আমরা যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে নিতে পারি, কারণ এখানে ইন্টিগ্রেশনে যে রিজিয়ন লিমিট গুলো সেগুলো আমার কনস্ট্যান্ট আছে, তাহলে কোনো ম্যাটার করবে না। 0 টু পাই বাই 2 আর sin এর ইন্টিগ্রেশন হচ্ছে cos মাইনাস cos, তাহলে মাইনাস cos of x plus y, মাইনাস cos of x plus y, আপার লিমিট লোয়ার লিমিট এগুলো বসাতে হবে, 0 টু পাই বাই 2 dx, তাহলে মাইনাসটা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আপার লিমিট যখন বসাচ্ছি তখন cos of y থেকে বসছে, তাহলে পাই বাই 2 প্লাস x মাইনাস cos of x dx, তাহলে কি হচ্ছে না মাইনাস অফ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আচ্ছা cos of পাই বাই 2 প্লাস x সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, মাইনাস sin x, তাহলে মাইনাস sin x মাইনাস cos x dx, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin x প্লাস cos x dx। এবার এটা ক্যালকুলেট করবে 2 হয় কি 4 হয়, যা হবে হবে, ঠিক আছে? এই হচ্ছে ম্যাটার। তো আমাদের ওভারঅল ইন্টিগ্রেশন যেটা রয়েছে সেটা কিন্তু এটাই। গতবারে যেমন এটা পড়েছিল সম্ভবত এরকম ডাবল ইন্টিগ্রেশন দেওয়া আছে √4x² - y dx, ইন্টিগ্রেশনের লিমিটটা দেওয়া আছে, খুবই ইজি, মানে সহজ টাইপের প্রবলেম দেওয়া থাকবে, এরকম নয়। তোমাদের তো মনে হতে পারে যে হয়তো ইন্টিগ্রেটটাকে ইভ্যালুয়েট করতে গিয়ে আমাকে হয়তো x কে কোনো ভেরিয়েবল y কে কোনো আলাদা ভেরিয়েবল নিয়ে আসতে হবে এবং সেখানে জ্যাকোবিয়ান লাগিয়ে করতে হবে, কারণ তোমরা জানো যে যখন দুটো ভেরিয়েবলকে আমি চেঞ্জ করব, 12 যেমন করেছে একটা ভেরিয়েবলকে চেঞ্জ করতে তোমরা মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতিতে করতে খুব সহজে হয়ে যেত, বাট এখানে যখন ডাবল ভেরিয়েবল আছে তাকে যখন চেঞ্জ করবে, ধরো x = r cos θ y = r sin θ, তাহলে তোমাকে dx dy এর জায়গায় কি হবে না dx dy = mod of জ্যাকোবিয়ান ইনটু dr dθ করতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু জ্যাকোবিয়ানটা বের করতে হবে। তো সেরকম বড় প্রবলেম তোমাদের সাইজের দরকার নেই, ছোট ছোট যেগুলো টাইপের প্রবলেম হয় সেগুলো করলেই চলবে। এই হলো আমাদের অল ওভার ইন্টিগ্রেশনের অংশ, অর্থাৎ আমরা একেবারে শুরু করেছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে, ডেফিনিট ইন্টিগ্রাল, রিডাকশন ফর্মুলা, পাথ লেন্থ, তারপর আমরা বললাম এরিয়া আন্ডার দ্য কার্ভ, ডাবল লিমিট এবং আমাদের বিটা গামা ফাংশন, রিডাকশন ফর্মুলা, যা যা বললাম এই জায়গাগুলো আমি অ্যাকচুয়ালি অ্যাট এ গ্ল্যান্স এবং খুব দ্রুততার সাথে বললাম, এই জায়গাগুলোকে নিয়েই হয়তো প্রবলেম। এবারে তোমরা বলবে যে স্যার আমাদের ওই যেটা এরিয়া করতে গিয়ে মানে রোটেশন করলে পারে বা কি বলে ওটাকে, কোনো একটা কাপ দেওয়া আছে তাকে হয়তো রোটেট করার ফলে যে ভলিউমটা পাবো ওইগুলো আমাদের দরকার নেই। অ্যাকচুয়ালি ভলিউমটাও মনে রাখার খুব সহজ পথ আছে। সহজ পথ বলতে আমরা যেমন আর্ক লেন্থের ফর্মুলা পড়লাম যে √1 + dy/dx হোল স্কয়ার ইনটু dx, শুধু সামনে একটা 2 পাই চলে গেল, সারফেস অফ রিভলিউশন যে কথা বলছি, যে সারফেস অফ রিভলিউশন, ভলিউম অফ রিভলিউশন, এগুলো দরকার নেই, ওগুলো নিয়ে বেশি মাথামাতি করে লাভ নেই, কারণ ওগুলো করতে গেলে অনেকটা বড় হয় এবং টাইম কনজিউমিং হয়। আর তোমার যেহেতু এখানে নেগেটিভ মার্কস থাকছে, নেগেটিভ মার্কস থাকা মানে বুঝতে পারছো একটু ভুল হলে পরেই সমস্যা, সেই জায়গায় ভুল যত না করবে তত বেশি পসিবিলিটি থাকছে, যে যতই বড় তোপর হোক না কেন ভুল করলেই শেষ। আর এইরকম নেগেটিভ কোথাও মনে হয় দেখো নি আজ পর্যন্ত, যে এমনিতে আমরা জেনারেলি শুনে আসছি 3টেতে একটা, এখানে কিন্তু 2টোতে একটার নাম্বার চলে যাবে, অর্থাৎ একেবারে 50%। ঠিক আছে, একটুখানি বাড়ার পরে গ্রাফটা কোথায় নেমে যাবে বুঝতে পারবে না নেগেটিভ। আমাদের কি কোয়ারি আছে, কি জিজ্ঞাসা আছে, কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে, সব